একদিকে ভোটের আগে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা ভোটের তাদের নিজেদের কথা প্রচারের, নিজেদের কথা মানুষের সামনে রাখার একটি প্ল্যাটফর্ম বা মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন দুর্গাপুজোকে। সেই কারণেই তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং নানা রকম বক্তব্য সামনে রাখছেন। এটাকে তৃণমূল কংগ্রেস মোটামুটি একেবারে হোম গ্রাউন্ড হিসেবেই দেখছে। আবার উল্টো দিকে রয়েছেন সেই রাজনৈতিক দল যারা বেশ অনেকগুলো বছর ধরেই তৃণমূল কংগ্রেসের কমিটি, তৃণমূল কংগ্রেসের দুর্গাপুজো যারা করেন নেতারা, তাদের কাছ থেকে ইঞ্চি ইঞ্চি করে জমি নিজেদের দিকে টেনে আনার চেষ্টা করছিলেন এবং নাজেহাল হচ্ছিলেন। ফাইনালি দেখা যাচ্ছে তারা নিজেদের পায়ের তলায় খানিকটা মাটি পেয়েছেন। শুধু তাই নয়, কোথাও কোথাও একেবারে মাঠ তৈরি করে গোল দিয়ে দিয়েছেন। তাহলে এই দুর্গাপুজোতে কার দর কোথায় কত বেশি সেইটা একটু ভেঙে দেখা যাক। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এইবার মোটামুটি ঠিক করে ফেলেছিলেন যে তিনি রেকর্ড গড়বেন। খবর সামনে এসেছিল যে এবারের দুর্গাপুজোয় কলকাতা, তার পার্শ্ববর্তী অঞ্চল, জেলা, অত্যন্ত প্রত্যন্ত গ্রাম যেগুলো রয়েছে সেই সমস্ত কিছু মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি 3000-এরও বেশি দুর্গাপুজো উদ্বোধন করতে চলেছেন। 3000-এরও বেশি। এবং সবকিছু ঠিকঠাক থাকলে আমার ধারণা সেটা তিনি করেও ফেলেছেন। প্রথম থেকেই দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বনবন করে ঘুরছেন, ফিতে কাটছেন, উদ্বোধন করছেন। এমনকি যখন পশ্চিমবঙ্গ প্রায় জলের তলায় ডুবতে বসেছে তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনে কোথাও কোনো খামতি পড়েনি। দেখা গিয়েছে তিনি কলকাতায় বসে বসে ভার্চুয়ালি একের পর এক উদ্বোধন করে যাচ্ছেন। কারণ দেখুন, দুর্গাপুজোর রাজনীতি, বিশেষ করে ভোটের বছরের আগের বছরের দুর্গাপুজোর রাজনীতি এটাই বলে যে এইবার কোথাও যদি একটা কিছু মিস হয়ে যায় তাহলেই কিন্তু পরবর্তীকালে, বিশেষ করে ভোটের বছরে, তার মাসুল চোকাতে হবে। পশ্চিমবঙ্গে যে বড় বড় পুজোগুলো হয় সেখানে মোটামুটি বেশিরভাগ পুজোতেই দেখা যায় পুজোর থেকেও যে বিষয়টা বড় জায়গা করে নেয় সেটা হচ্ছে প্রভাব, প্রতিপত্তি, দাপট দেখানোর একটা জায়গা। তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতাদের পুজো রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন বড় বড় পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন, কমিটির মাথায় রয়েছেন বা তারা নিজেদের উদ্যোগে পুজো করেন, এরকম প্রচুর শুনতে পাওয়া যায়। যেমন আপনারা জানেন যে সুব্রত মুখোপাধ্যায়, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়, তার পুজো হিসেবে পরিচিত ছিল একডালিয়া এভারগ্রিনের পুজো। এছাড়া ধরুন ববি হাকিমের পুজো রয়েছে, চেতলা অগ্রণীর পুজো, অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের পুজো। আরেকটা এরকম পুজো ছিল নাকতলা উদয়ন সংঘ, যেটা পার্থ চট্টোপাধ্যায়ের পুজো হিসেবে পরিচিত ছিল, যেখানে পার্থ অর্পিতাকে একসঙ্গে দেখা যেত। কিন্তু তিনি গ্রেপ্তার হওয়ার পরে নিজের ওই রাজনৈতিক প্রভাব খানিকটা তো তিনি হারিয়েইছেন, তার সঙ্গে নিজের দলের পদ, মন্ত্রিত্ব, এই সব কিছুই তিনি খুইয়েছেন এবং একই সঙ্গে তিনি তার ওই নাকতলা উদয়ন সংঘর পুজোটাও খুইয়েছেন। এবং পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়ার পরে এই পুজোটাকে একেবারে খানিক বলা যায় দত্তক নিয়ে নিয়েছেন অরূপ বিশ্বাস। এবং এর মাধ্যমেই অরূপ বিশ্বাস এমন একজন নেতা যার কাছে কিন্তু এইরকম দুটো হেভিওয়েট পুজোর প্ল্যাটফর্ম রয়েছে। এছাড়া আপনি দেখুন এই সমস্ত কিছুর ওপরে যে নামটা জলজল করে প্রত্যেক বছর সেটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যার মাথায় রয়েছেন মন্ত্রী সুজিত বসু। এবার এই যে বড় বড় পুজোগুলো হয় 90% ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে এই পুজোগুলো এই সমস্ত নেতাদের দাপট, কে কত বেশি টাকা আনতে পারেন, বিজ্ঞাপন আনতে পারেন, কত বড় পুজো করতে পারেন, তার কত দাপট রয়েছে, কত প্রভাব, কত প্রতিপত্তি, সেই সব কিছু দেখানোর একটা জায়গায় পরিণত হয়েছে। আর দুর্গাপুজোর সময় এইগুলো দেখাতে গেলে মানুষের খুব একটা চোখ টাটায় না, কারণ আফটার অল দুর্গাপুজো, অতএব পাবলিক সেই সময় গালাগালিও করেন না। এবার দুর্গাপুজো করতে গেলে একটা ক্লাব দরকার, আর ক্লাব থাকলেই চলো একটা দুর্গাপুজো করি। পশ্চিমবঙ্গের এই ইকুয়েশনটা থেকেই শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লাবগুলোকে দুর্গাপুজোর অনুদান দেওয়ার পালা। যদিও খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011-তে প্রথম ক্ষমতায় আসেন সেই সময় থেকে তিনি কিন্তু দুর্গাপুজোর অনুদান দেওয়া শুরু করেছিলেন এমনটা নয়। এমনকি দ্বিতীয়বার যখন মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসেন পশ্চিমবঙ্গে 2016-তে, তখনও তিনি এই অনুদান শুরু করেননি। এই দুর্গাপুজোর অনুদান মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন 2018-তে, অর্থাৎ দ্বিতীয়বার ক্ষমতায় আসারও 2 বছর পরে। এবং এটা খুব ইন্টারেস্টিং ভাবে ঠিক সেই সময়টা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দেওয়া শুরু করেছেন যখন বিজেপি পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসকে সরিয়ে প্রধান বিরোধী দলের জায়গাটা আস্তে আস্তে নিচ্ছে। মানে 2014-তে যখন বিজেপি দেশে জিতে ক্ষমতায় এসেছে তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান শুরু করেননি। বিজেপি যখন পশ্চিমবঙ্গে আস্তে আস্তে ডেন্ট ফেলতে শুরু করেছে, দাগ কাটতে শুরু করেছে, সেই সময় থেকে এই অনুদানের সূত্রপাত। এবং তারই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা আবার এটাকে আরেকটা দিক দিয়ে দেখেন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এখন বলা হয় মোটামুটি 45,000 ক্লাব যারা এই অনুদান পায়, আর পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা হচ্ছে 80,000-এর কিছু বেশি। তার মানে আপনি যদি একটা গড়ে হিসেব করেন তাহলে দেখা যাবে পশ্চিমবঙ্গের প্রত্যেক দুটো বুথ পিছু একটা করে কমিটি কিন্তু এই অনুদানের টাকাটা পাচ্ছে। এইটাও কিন্তু একটা রাজনৈতিক অঙ্ক। আর এই অনুদানের পরিমাণ তো আস্তে আস্তে বাড়তেই থেকেছে। প্রথমে 10,000 টাকা দিয়ে
দিয়ে শুরু হয়েছে, তারপর 25,000 টাকা, তারপর 2020-21 কোভিড পর্ব, লকডাউন, এই সময় অনুদানের পরিমাণ বেড়ে একেবারে চলে গেছে 50,000 টাকায়। তারপরে 22-23-24-এ এই অনুদানের পরিমাণ আস্তে আস্তে বেড়েছে 60, 70, 85,000 টাকায়। এবং এইবার দেখা যাচ্ছে যেহেতু সামনের বছর বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে 2025-এ এই অনুদানের পরিমাণ মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন 1,10,000 টাকা। 1,10,000 টাকা করে প্রত্যেকটা ক্লাবকে দেওয়া হচ্ছে। এর সঙ্গে বিদ্যুতের বিলের উপরেও ছাড় রয়েছে এবং সেই ছাড়ের পরিমাণও প্রত্যেক বছর ক্রমাগত বেড়েই চলেছে। এবং এই গোটা অনুদান থেকে যা ক্ষীর পাওয়া যায় সেই ক্ষীরটা সম্পূর্ণরূপে যায় তৃণমূল কংগ্রেস শাসক দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই। কিন্তু এই পুজো নিয়ে, দুর্গাপুজোর রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের যে একটা একদম একা আমি পুরো বাজারটা একদম ক্যাপচার করে রেখে দিয়েছি, এই যে একটা ব্যাপার ছিল, ওয়ান সাইডের একটা যে আধিপত্য ছিল, সেখানে কিন্তু বিজেপির তরফ থেকে কিছুটা হলেও আঁচড় কাটা সম্ভব হয়েছে। দেখুন, বিজেপি একটা দীর্ঘ সময় ধরে চেষ্টা করেছে যে দুর্গাপুজোর সময়, দুর্গাপুজো কোনো একটা বড় পুজোর মাধ্যমে বিজেপির আইডেন্টিটি, বিজেপির ভিজিবিলিটি যাতে মানুষের সামনে রাখা যায় সেটা চেষ্টা করে গেছে বিজেপি। এবার এটা খুবই একটা আইরনিক ব্যাপার ছিল যে হিন্দুত্বের ব্র্যান্ড নিয়ে যারা কথা বলেন তাদের দুর্গাপুজোতে পশ্চিমবঙ্গের বুকে কোনো ভিজিবিলিটি নেই। এদিকে বামেরা, যারা কিনা খাতায় কলমে যাদের ব্র্যান্ড হচ্ছে নাস্তিক, তাদের কিন্তু দুর্গাপুজোর সময় ভিজিবিলিটি রয়েছে, কারণ দুর্গাপুজোর সমস্ত প্যান্ডেলগুলোর সামনে তারা স্টল দিয়ে বসে পড়ে। এবার সেখান থেকে বিজেপির একটা বড় চেষ্টা ছিল, একটা দীর্ঘ সময়ের চেষ্টা ছিল যে বড় কোনো কমিটি সেখানে বিজেপির নেতারা ঢুকতে পারবেন বা মাথায় বসতে পারবেন, বা একটা এমন পুজো, নাম করা পুজো যেটার একটা ভিজিবিলিটি রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং সেখানে বিজেপির নেতাদের দেখা যাবে, বিজেপির নেতারা তাদের কথা সামনে রাখতে পারবেন। সেই জায়গাটা, সেই ভাগ্যের শিকে ফাইনালি বিজেপির ছেড়ে সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলার পুজো দিয়ে, যে পুজোটা একটা সময় ছিল কংগ্রেসের প্রদীপ ঘোষের পুজো। প্রদীপ ঘোষ নিজে কংগ্রেস থেকে তৃণমূল হয়ে বিজেপিতে গেছেন, তার ছেলে সজল ঘোষ তিনি যখন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আসেন তখন কিন্তু এই পুজোটা বিজেপির ঝুলিতে আসে। মানে দুর্গাপুজো, পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর মতো একটা সময় যেখানে এতটা লোক সংযোগ করা যায়, সেই রকম একটা সময় এমন একটা নাম করা কলকাতার বুকে বড় পুজো যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসতে পারছেন, যেখানে শুভেন্দু অধিকারী দাঁড়াতে পারছেন, বিজেপির নেতারা যেতে পারছেন, তারা মানুষের সামনে নিজেদের বক্তব্য রাখতে পারছেন, এইটা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর হাত ধরে কিন্তু ফাইনালি বিজেপি শুরু করলো। একটা সাবস্টেন্সিয়াল পুজো যেটা তাদের হাতে এলো, যার মাধ্যমে তাদের ভিজিবিলিটি বাড়লো। একইভাবে সজল ঘোষেরও আবার বিজেপির মধ্যে ভিজিবিলিটি বাড়ার পেছনে কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর একটা অবদান রয়েছে। তবে বিজেপির তরফ থেকে এই যে নিজেদের দলের উদ্যোগে তারা একটা পুজো করবেন, বিজেপির পুজো একটা হবে, সেই চেষ্টাও কিন্তু পশ্চিমবঙ্গের বুকে হয়েছে। 2020-তে যখন এরকম খোঁজখবর চলছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিজেপির নেতৃত্বের কাছে যখন জানতে চাইছে যে পশ্চিমবঙ্গে কতগুলো দুর্গাপুজো রয়েছে যেগুলোর ওপর বিজেপির হোল্ড আছে, বিজেপির নিয়ন্ত্রণ রয়েছে, এবং তখন দেখা যাচ্ছে যে বিজেপির নিয়ন্ত্রণ আছে এরকম দুর্গাপুজো প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছে না। সেই সময় অত্যন্ত ক্রুশিয়াল একটা সময়, 2019-এ লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে খুবই ভালো ফলাফল করেছে, আবার 2021-এ বিধানসভা নির্বাচন রয়েছে, অতএব 2020 সেই সময় ভিজিবিলিটি তো ভীষণ রকম দরকার, কিন্তু অথচ এরকম কোনো পুজো নেই যেখানে বিজেপির কোনো হোল্ড আছে। তাহলে কি করা যায়? তৃণমূল থেকে আসা একজন নেতা বিজেপিতে যিনি ছিলেন, তার উদ্যোগে ইজেডসিসিতে দুর্গাপুজো করার চেষ্টা করেছিল, দুর্গাপুজো শুরু করেছিল বিজেপি। আর সেই নেতা হচ্ছেন মুকুল রায়। তিনি বলেন যে বিজেপির এরকম কোনো হোল্ড না থাকলে বিজেপির নতুন করে নিজেরই একটা দুর্গাপুজো শুরু করা উচিত, এবং সেই পুজোটা শুরু হয় ইজেডসিসিতে। যদিও আপনারা জানেন যে বিধানসভা নির্বাচনের পরেই মুকুল রায় চলে যান তৃণমূল কংগ্রেসে, এবং তারই সঙ্গে বিধানসভা নির্বাচন 2021-এ বিজেপি একেবারে মুখ থুবড়ে পড়েছিল, এবং সেই কারণেই 2020-তে ইজেডসিসির পুজোটা খুব বড় করে হয়েছিল, নরেন্দ্র মোদী সেটা ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন, কিন্তু 2021-এ এসেই সেই পুজোটাও খানিকটা মুখ থুবড়ে পড়ে আর কি। মানে দুর্গাপুজোটাও সেভাবে মোটামুটি নমনম করে হয়ে গিয়েছিল। এমনিতে যেহেতু আপনারা জানেন দুর্গাপুজো একবার করলে 3বার করতেই হয়, তো সেই কারণে 2021-এও নমনম করে হয়েছে দুর্গাপুজো, 2022-এও ইজেডসিসির পুজোটা একদম নমনম করে সারা হয়েছে। 2023 থেকে সেই পুজো কিন্তু হয়নি। যদিও জানা যায় 2023-এ ইজেডসিসিতে যেখানে পুজোটা হয়েছিল ঠিক তার উল্টো দিকে ঐকতান চত্বরে কিন্তু বিজেপির কর্মীরা একটা পুজো শুরু করেছেন, দুর্গাপুজো শুরু করেছেন। সেটা 2023-এ হয়েছে, আবার 2024-এ সেই পুজোটা হয়নি। তবে এইখানেই একটা কথা বলা উচিত খুব ইন্টারেস্টিং ভাবে, 2020-তে যখন ইজেডসিসির পুজোটা শুরু হচ্ছে সেই সময় দিলীপ ঘোষ কিন্তু এর বিরোধিতা করেছিলেন। দিলীপ ঘোষের বক্তব্য ছিল যে বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছেন তারা যদি নিজেরা চান ব্যক্তিগত উদ্যোগে পুজো করতে পারেন, কিন্তু একটা রাজনৈতিক দলের পুজো এভাবে করা উচিত নয়, কারণ রাজনৈতিক দলের কাজ পুজো করা
নয়। যদিও শ্রমিক ভট্টাচার্য এখন রাজ্য সভাপতি হবার পরে আবার এই পুজোটাকে কিভাবে রিভাইভ করা যায় সেই নিয়ে প্রচুর চেষ্টা চরিত্র হয়েছে। জানা যাচ্ছে এবারে সেই পুজোটা হচ্ছে এবং সেটা বিজেপির সাংস্কৃতিক সেলের উদ্যোগে হচ্ছে, যে সেলের মাথায় রয়েছেন রুদ্রনীল ঘোষ। কিন্তু বিজেপির সেই পুজোর এবারেও কিন্তু খুব যে সাংঘাতিক নামডাক হয়েছে বা সেই নিয়ে প্রচুর চারিদিকে কথা হচ্ছে এমনটা নয়। তাহলে বিজেপির হাতে এসেছে একটা বড় সাবস্ট্যান্সিয়াল পুজো, আর একটা অতটাও নামকরা নয়। তাহলে বিজেপির হাতে আলটিমেটলি এসেছেটা কি, বা বিজেপির দরটা বেড়েছে কোথায়? দেখুন, বেড়েছে কোথায়, সেখানে শ্রমিক বাবু যেমন বলছেন, শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন, তিনি দাবি করছেন যে যদিও তিনি কোনো পুজো উদ্বোধন করেন না, কিন্তু 100টারও বেশি পুজোয় তাকে এবারে আমন্ত্রণ জানানো হয়েছে। তার মধ্যে জমকালো পুজো রয়েছে, সাদামাটা পুজো রয়েছে, আবার প্রবাসী বাঙালিরা বাইরে যে পুজো করছেন সেই রকম দুর্গাপুজোও রয়েছে। তাহলে এখানে রেঞ্জটা আপনি বুঝতে পারছেন যে সব রকম পুজোতে বিজেপির নেতাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। অ্যাপারেন্টলি সব থেকে ভালো বা সব থেকে বেশি যার দর বিজেপি নেতার মধ্যে, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। তাকে 350-রও বেশি দুর্গাপুজোয় আমন্ত্রণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তার মধ্যে 100টা মতো পুজোতে শুভেন্দু অধিকারীকে সেই পুজো উদ্বোধনের জন্য আমন্ত্রণ করা হয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেসে শুভেন্দু অধিকারী ছিলেন। তৃণমূল কংগ্রেস দুর্গাপুজোর প্ল্যাটফর্মকে কিভাবে একটা রাজনৈতিকভাবে ব্যবহার করে বা কিভাবে তারা এটাকে রাজনৈতিক তাদের ভিজিবিলিটি বাড়ানোর জন্য ব্যবহার করে সেটা শুভেন্দু অধিকারী খুব ভালো করেই জানেন। কিন্তু তিনি বিজেপিতে আসার পরে তো খানিকটা অলিখিত ব্যান হয়ে গিয়েছিল পুজো কমিটিগুলোর কাছে যে শুভেন্দু অধিকারীকে ডাকা যাবে না বা বিজেপির নেতাদের ডাকা যাবে না। কিন্তু এখন যখন দেখা যাচ্ছে যে শাসকের রোষানলে পড়বেন এটা জানার পরেও বিভিন্ন পুজো কমিটির তরফ থেকে বিজেপির নেতাদের ডাকা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমন্ত্রণ করা হচ্ছে, এইটা একটা ভালো সংকেত বলে মনে করছে বিজেপি এবং তাদের বক্তব্য এটাই আগামী দিনে ভোটে রূপান্তরিত হবে। কারণ এই যে এবারে অনুদানের পরিমাণ বেড়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বিজেপি নেতাদেরও দর বেড়েছে, বিজেপি নেতাদেরও আরো বেশি করে আমন্ত্রণ করা হচ্ছে, বেশি করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তার মানেটা হচ্ছে যে বিজেপির দর বাড়ছে এবং এটাই 2026-এ ভোটে দেখতে পাওয়া যাবে। এইবার দুর্গাপুজো নিয়ে যে রাজনীতি হয় সেই রাজনীতিতেও নানা রকম কন্ট্রোভার্সি হতেই থাকে, কটাক্ষ, আঙুল তোলা, এগুলো হতেই থাকে। আপনারা জানেন এর আগে মহালয়ার আগে কেন দুর্গাপুজো উদ্বোধন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন, আমি মহালয়ার আগে মোটেই দুর্গাপুজো উদ্বোধন করিনি, আমি প্যান্ডেল উদ্বোধন করেছি, মহালয়ার আগে আমি দুর্গাপুজো উদ্বোধন করি না, মহালয়া থেকেই করি। আবার যখন দুর্গাপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করতে গেছেন সেই সময় বৃষ্টি পড়ছিল। এই বয়সে বৃষ্টিতে ভিজলে তার তো শরীর খারাপ হতে পারে, সর্দি কাশি হতে পারে, হয়তো সেই ভাবনা থেকেই তিনি মাথার উপরে শাড়ি দিয়েছিলেন মাথাটা ঢাকার জন্য। এবার সেখানে বিজেপির তরফ থেকে তীব্র কটাক্ষ করা হয়, অভিযোগ করা হয় এই বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরার মতো করে শাড়িটাকে মাথায় দিয়েছেন, তিনি হিজাব পরে দুর্গাপুজোর উদ্বোধন করতে গেছেন। এই নিয়ে প্রচন্ড পরিমাণে বিরোধিতা করে বিজেপি এবং প্রতিবাদ করে, এই নিয়ে প্রচুর একটা বিতর্ক তৈরি হয়। তারই সঙ্গে বিজেপির অমিত মালভিয়া তিনি এই নিয়ে আবার টুইটও করেন এবং তিনি আরো এক কাঠি ওপরে চলে যান, আর তিনি বলেন এই যে পশ্চিমবঙ্গে এত বৃষ্টি, এত জল জমা, এত কিছু হচ্ছে, এটা আসলে প্রাকৃতিক দুর্যোগ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে হিজাবের মতো করে শাড়িটাকে মাথায় দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করেছেন, সে কারণেই এটা হচ্ছে। অমিত মালভিয়া সেই সময় লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার উপর এই ক্রোধের ছোঁয়া লাগান যখন তিনি হাতিবাগান সর্বজনীনের 91তম দুর্গাপুজো হিজাব পরে উদ্বোধন করেন। তিনি কি কখনো ইসলামিক অনুষ্ঠানে যোগদানের সময় হিন্দু প্রতীক পরার সাহস করবেন? যদি কলকাতা এবং হিন্দু বাঙালিরা এই নির্লজ্জ মুসলিম তোষণের হুমকির বিরুদ্ধে জেগে না ওঠে তাহলে পশ্চিমবঙ্গের কিছুই অবশিষ্ট থাকবে না, যে ভূমিকে একসময় হিন্দু বাঙালিদের জন্মভূমি হিসেবে কল্পনা করা হতো। অন্যদিকে আবার এই দুর্গাপুজো নিয়ে, দুর্গাপুজোয় যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন কলকাতায়, এই নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি নেতাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে অমিত শাহ কলকাতায় আসছেন, অমিত শাহকে স্বাগত জানিয়ে আমরা প্রচুর পোস্টার ব্যানার লাগিয়েছিলাম, তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন সেই কারণেও আমরা স্বাগতম লেখা পোস্টার লাগিয়েছিলাম, কিন্তু তারপর রাত 1:30টা পর্যন্ত পোস্টার লাগিয়ে বাড়ি গিয়ে আমরা এসে দেখছি সকালবেলা যে সেই সব কটা ব্যানার, পোস্টার, হোর্ডিং যা ছিল সব খুলে ফেলা হয়েছে, সেগুলো একটাও নেই, সব উধাও। এবং তার থেকেও অদ্ভুত বিষয়, ওই হোর্ডিং বা ওই পোস্টারগুলোর জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো পোস্টার জাস্ট সাঁটিয়ে দেওয়া হয়েছে। বিজেপি নেতারা বলেন যে অমিত শাহ কালীঘাটে পুজো দিতে আসছেন, সেটা নিয়েও তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করছে, আর পুলিশ তো কিছু করবে না, পুলিশ তো তৃণমূল কংগ্রেসের ক্যাডার, আমরা জানি, তাই এই দোষ যারা করেছে তাদের কোনো শাস্তিই হবে না। তবে এখানেই বলে রাখি, এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি থানায় FIR দায়ের করেছে বিজেপি। অর্থাৎ বুঝতেই পারছেন, ভোটের আগের বছরে দুর্গাপুজোতে বা দুর্গাপুজোর রাজনীতি যেটা পশ্চিমবঙ্গে বহু বছর ধরে চলে আসছে, সেখানে 1 ইঞ্চি জমি কেউ কাউকে ছাড়তে রাজি নন। কিন্তু আলটিমেটলি এর ফলাফল, ভোটের ফলাফলে দেখতে পাওয়া যাবে কিনা সেটা একমাত্র মাই জানেন, আর সেটা জানে সময়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন।